নমস্কার। আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আজ শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পৌষলক্ষ্মী গল্পের শেষ অংশ। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প, পৌষলক্ষ্মী। তৃতীয় অধ্যায়। শুধু মেয়ে আর নাতনি নয়, গোটা গাঁয়ের লোকেরই কেমন যেন একটু খটকা লেগেছে। পালের হলো কি? তার ওই হাহা করে হাসি শুনে তারা পরস্পরের মুখের দিকে চায়। ভোর থেকে আরম্ভ করে জলখাবার বেলা পর্যন্ত পাল মাঠে ধান কাটে। তাতে অবশ্য কেউ কিছু মনে করে না। পালের কৃষাণটার জ্বরের সঙ্গে বুকের দোষ হয়েছে। আধা ডাক্তার আধা কবরেজ ভগবত চরণ বলেছে, মারে হরি রাখে কে, লোকটা মরবে। আজও পর্যন্ত বাগদি কাহার যারা বর্ষার সময় চলে গিয়েছে তারা কেউ ফেরে নাই। দুমকার ওদিক থেকে একটি দল সাঁওতালও আজ পর্যন্ত এ অঞ্চলে আসে নাই। বর্ধমানে দামোদরের বাঁধ তৈরি হচ্ছে, রেলের সাঁকো তৈরি হচ্ছে, সারি সারি ক্রোশ বরাবর লম্বা এক একটা সাঁকো। উড়োজাহাজের আস্তানা তৈরি হচ্ছে এখানে ওখানে সেখানে, কোনোটা 2 ক্রোশ, কোনোটা 5 ক্রোশ লম্বা। লাখে লাখে মজুর খাটছে, টাকাটার কমে মজুরি নাই। আবার পাকা মেঝে ঘর দিচ্ছে নাকি থাকতে, ডাক্তার ওষুধের পয়সাও লাগে না। এই ঢাউস বড় বড় মোটরে চড়িয়ে নিয়ে যায়, আবার মোটরে করে দিয়ে যায়। সাহেবরা সেখানে সন্ধ্যার পর নাচ গান হল্লা করে, মোটা মোটা বকশিস দেয়। ভালো ভালো বিলাতি মদের বোতল নাকি গড়াগড়ি যাচ্ছে। টিনে বন্ধ খাবার, এসবেরও প্রসাদ কি আর কিছু কিছু না পায় তারা? সব মজুর গিয়ে সেখানে নাকি জুটেছে। কিসের জন্যে এখানে আসবে? তাই নিজের ধান নিজে না কেটে উপায় কি? কাটেও তো তারা চিরকাল। এবার না হয় রোগ ধরেছে, কাল রোগ, তবু তো ধান তুলতে হবে। মাঠ ভরা ধান, গোটা বছর রত্নাকর মুনির মতো উইকে 1 পিঠ ভুঁইকে 1 পিঠ দিয়ে তপস্যার ফসল। লক্ষ্মীর আটনের দেবতা। গোটা বছরের মুখের ভাত, চালের খড়, গরুর আহার, এ তো তুলতেই হবে। ঘরের খামার খাঁ খাঁ করছে, লক্ষ্মীর আটন খালি পড়ে আছে। গোলার মধ্যে চামচিকে বাসা বেঁধেছে, মাকড়সায় জাল বুনেছে। ঝেড়ে মুছে নিকিয়ে পরিষ্কার করে সব পরিপূর্ণ করে তুলতে হবে। তাই তো তুলবার জন্য সবাই উঠে পড়ে লেগেছেও। কিন্তু পালের ধান কাটা দেখে লোকে অবাক হয়েছে। পাল ধান কাটে আর আপন মনেই বলে, হেই হেই হেই, পা ফেলে যেন রাখো মাতালের মতো। পাল কিছুদিন আগেও উঠত ধীরে ধীরে, আর বলতো, আর কি সেদিন আছে? তাড়াহুড়ো করে উঠতে গেলে মাথা করে। হ্যাঁ। আর সেই পালের হঠাৎ যেন নবযৌবন হয়েছে। এ তো ভালো নয়। এমন করে খাটতে গেলে কোন দিন বুক ধড়ফড় করে মাঠেই মুখ গুজে পড়বে, আর উঠবে না। না হয়তো খাটুনির ধমকে পাল্টে পড়বে জ্বরে। এর উপর জ্বর হলে মেরে দিয়ে যাবে। নাও যদি মরে, তবুও উঠে আর হেঁটে বেড়াতে পারবে না সহজে। আবার তার উপর এসব কথা বললে ওই হাসি। যোগন্দ বলল, হ্যাঁ গো, কি হলো তোমার, বলো দেখি। পাল সেই হাসি হাসতে আরম্ভ করলে। তারপর হাসি থামিয়ে বললে, সন্ধ্যাবেলায় বলবো। এমন সময়ে, ওরে বাপরে, এত হাসি কিসের গো কর্তা? হ্যাঁ? গলার আওয়াজেই চিনতে পেরেছিল পাল চেকা মোড়লকে। পিছন ফিরে দেখলে চেকা পালই বটে। পাল ভুরু নাচিয়ে মাথা দুলিয়ে বললে,
পারিস? বলে তুই পারিস? কি কথা? এমনই হাসতে। মরদ তো বটিস, জোয়ান বয়সও বটে, তোর পয়সাও ঢের আছে, পারিস? কয়েক মুহূর্ত সে সপ্রশ্ন দৃষ্টিতে চেকার দিকে চেয়ে থেকে আবার বললে, শুধু ফুসফুসি পেটে যাবে, খোলা ব্যাঙের পেটের মতো। বলেই সে আবার হাসতে আরম্ভ করলে সেই হাসি। যোগেন্দ্র অবাক হয়ে গেল। তার আর কোনো রকম সংশয় রইল না। সত্যি পালের মাথার গোলমাল হয়েছে। চেকাও প্রথমটা চুপ করেছিল, একটু পরে সে বলল, অবশ্য পালকে কোনো কথা না বলে যোগেন্দ্রকে বললে, ঘোষকর্তা, পালকর্তার নাকটা দেখেছ? যোগেন্দ্র একটু বিরক্ত হয়েই তার মুখের দিকে চাইলে। পালের ভুরুও কুঁচকে উঠল। চেকা যে এবার বাঁকা বড়শির মতো কথা বলবে তাতে তাদের সন্দেহ ছিল না, কারণ চেকাকে তারা চেনে। টাকার গরমে মাটিতে ওর পা পড়তে চায় না। ওর কথায় জলের মাছ গায়ের জ্বালায় ডাঙায় মাথা ঠুকে আছাড় খেয়ে পড়ে। চেকা আবার বললে, আরে দেখো না, ভালো করে দেখো। ঠিক। কি? ওই যে বেঁকেছে গো, কর্তার নাক বেঁকে গিয়েছে। নাক বেঁকে গেলে মানুষের 6 মাসের মধ্যে অবধারিত মৃত্যু। নীল তারা দেখতে পায় না চোখ টিপে, আকাশের অরুন্ধতী নক্ষত্র দেখতে পায় না, এমনই নাকি অনেক কিছু হয়। তাই চেকার কথা শুনে যোগেন্দ্র শিউরে উঠল। সে তার ঘোলাটে চোখের নিস্তেজ দৃষ্টি যথাসাধ্য তীক্ষ্ণ করে চাইলে পালের মুখের দিকে। পালও চমকে উঠল। তার ডান হাতে ছিল কাস্তে, বাঁ হাতটা আপনি যেন উঠে গিয়ে পড়ল নাকের উপর। আর সঙ্গে সঙ্গে চেকা হি হি করে হেসে উঠল। শুধু হাসি নয়, তার সঙ্গে অদ্ভুত অঙ্গভঙ্গি। হাসির ধমকে তার মাথাটা যেন মাটিতে ঠেকে গেল প্রথমটা। হাসির ধমকেই আবার যেন সোজা হয়ে উঠে পিছনের দিকে উল্টে পড়ে যাবার উপক্রম করলে। চেকা বললে, 6 মাস গো কর্তা, আর 6 মাস। বলেই সে চলতে আরম্ভ করলে। কিছু দূর গিয়েই সে আবার দাঁড়ালো। আবার বললে, বুঝলে কর্তা, মরণের 6 মাস আগে মানুষের এমনই লবযৌবন হয়, বুঝলে? পাল আবার উৎকটভাবে হেসে উঠল। নিজের বাই দুটাতে চাপড় মেরে বললে, হ্যাঁ, হবে নাকি? কিন্তু চেকা আর দাঁড়ালো না, চলে গেল। পাল তার দিকেই চেয়ে রইল কিছুক্ষণ। তারপর বললে, জগন্ধ। কেউ সাড়া দিলে না। যোগেন্দ্রও চলে গিয়েছে। পাল কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে আপনার নাকে হাত দিলে। হঠাৎ সরস্বতী এসেছে জল খাবার নিয়ে। কই গো কর্তা, আজ যে দাঁড়িয়ে রইছ? আবার কি? শরীর ভালো আছে তো? দেখ তো সরস্বতী, আমার নাকটায় কি হলো, দেখ। কি আবার হলো? কই দেখি। কই না, কিছুই তো হয় নাই। না না, তুই ভালো করে দেখ, যেমন ছিল তেমনি আছো কি, দেখ। সরস্বতী এবার খুব কাছে এসে খুব ভালো করে তাকিয়ে দেখে বললে, হ্যাঁ, কই, কিছুই তো। উফ কর্তা, কি খেয়েছো তুমি, হ্যাঁ? উফ। সরস্বতী শিউরে উঠে পিছিয়ে গেল।
লক্ষ্মী মেয়েকে বললে, চুপ কর, এ কথা যেন কাউকে বলিস না। পাল কিন্তু নিজেই জানালে যোগেন্দ্রকে। সন্ধ্যাবেলায় তাকে ডাকলে, আরে শোনো, এসো। কোথা? আরে এসো না আমার সঙ্গে। গাঁয়ের বাইরে বটবাগানে একটা গাছতলায় বসল পাল। যোগেন্দ্রকে বলল, বসো। যোগেন্দ্র অবাক হয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে ভয়ও করছিল। মাথা খারাপ লোক, কখন কি করে বসবে হয়তো। পালতার গায়ের আলোয়ানের ভিতর থেকে বের করলে একটি বোতল। তার মুখেই পরানো ছিল কাচের ছোট ওষুধ খাওয়ার গেলাস একটি। দেখে যোগেন্দ্রের চোখ বিস্ফারিত হয়ে গেল। বলল, আরে কি ও? হ্যাঁ? পাল অত্যন্ত সহজভাবে বললে, গৃহজাত, খাও। সে কি? গৃহজাত মানে লুকিয়ে ঘরে চোলাই করা মদ। শাওড়াপুরের ভল্লা বাগদিরা তৈরি করে নদীর ধারে। এখানকার অনেকেই গোপনে কিনে খায়। এ গাঁয়েরও 2-4 জন খায়, চেকা মোড়লি খায়। কিন্তু তা বলে যোগেন্দ্র খাবে কি বলে? আর পালি বা খায় কি বলে? একে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা তাদের। এখন বয়স হয়েছে, যাকে বলে 1 পা ডোঙায় 1 পা ডাঙায়। আজ পালের একই আচরণ। ততক্ষণে ছোট গেলাসে খানিকটা ঢেলে ঢুক করে ওষুধ খাওয়ার মতো খেয়ে ফেলে পাল বললে, জল পালাতে পথ পাবে না, 3 দিনে গায়ে তাগত পাবে। হ্যাঁ, আমার মতন খাটতে পারবে। গেলাসটায় যোগেন্দ্রের জন্যই খানিকটা ঢালতে ঢালতে সেই বললে, বুঝলে জগন, ওই শালা চেকা শালা একদিন আমাকে বলেছিল, বুঝলে, আমার খানিক আশ্চর্য লাগতো। সবাই জ্বরে ওলট পালট খেলে, আর ওই শালার একবার বই জ্বর হলো না কেনে। হ্যাঁ, তা শালাই আমাকে বললে, সেই হে যেদিন বাইটুকে আমাকে ঠাট্টা করেছিল, সেই দিন বলেছিল, মদ মাছ খাই, জ্বর আমার কাছে ঘেঁষতে পারে না। তা দেখলাম, হ্যাঁ, দ্রব্যটা উপকারী বটে, তাগত আমি পেয়েছি। না, খাও। যোগেন্দ্র সভয়ে সরে বসল। বললে, না। আরে না লয়, খাও খাও। ছি পাল, ছি, এই বুড়ো বয়সে। ধ্যাত্তেরি, কিসের বুড়ো বয়সে? হ্যাঁ, বুড়ো বয়স আবার কিসের? বুড়ো বয়স কই, ডেকে আনো দেখি, তোমার কে ছোকরা আছে, ডেকে আনো আমার কাছে। বুড়ো বয়স বলেই যোগেন্দ্রের জন্য ঢালা গেলাসটি নিজেই খেয়ে নিলে। 80 বছর? আরে বাবা, 80 বছরে তো সোজা হয়ে বেড়াবে যোগেন্দ্র। যোগেন্দ্র বললে, কিন্তু ধর্ম আছে তো। হ্যাঁ, আছে বই কি, আলবাত আছে। আরে এ তো শুধু ওষুধ, ধর্মতে ওষুধ খেলে বারণ করে নাকি? হ্যাঁ, ধর্মতে বলে নাকি ওষুধ না খেয়ে
রোগে ভোগে খক খক করে কেসে কুঁজো হয়ে মরো তুমি, কি গো? আর তা যদি বলে তো বলে, ধম্ম আমার ধান তুলে দেবে, ধম্ম। হঠাৎ সে নিজের হাতখানা শক্ত করে যোগেন্দ্রের দিকে বাড়িয়ে দিলে। এই যে দেখো, শরীরটা কদিনেই কেমন বেঁধেছে দেখো, বুড়ো বুড়ো বয়স। যোগেন্দ্র হাতখানা নেড়ে দেখতে বাধ্য হলো, কারণ পাল একরকম হাতখানা তার ঘাড়েই চাপিয়ে দিয়েছিল। যোগেন্দ্র দেখে অবাক হয়ে গেল। সত্যই তো, আর সেরকম তলতলে ঝলঝলে চামড়া নয়, যেন অনেকটা শক্ত হয়েছে। সে স্বীকার করতে বাধ্য হলো, তা হয়েছে। পাল আবার খানিকটা গেলাসে ঢেলে বললে, তবে খা দে খা, যৌবন ফিরে আসবে। যোগেন্দ্র এবার হাত বাড়িয়েছিল, কিন্তু পালের হাসিতে চমকে উঠে বললে, না মাইরি, কি যে হাসছো তুমি? আরে এখনই কে এসে পড়বে, তাহলে আমি খাবো না ভাই। পালের হাসি যেন শাঁখের আওয়াজ। কাছাকাছি শাঁখ বাজলে তার শব্দ যেমন কানের ভিতর থেকে, মাথার ভিতরে, বুকের ভিতরে, কাঁধ থেকে হাতের শিরায় ধ্বনির রেশ তুলে টান হয়ে ওঠে। পালের হাসির গমকগুলা ঠিক তেমনিভাবেই যোগেন্দ্রের দেহের মধ্যে সুর তুলল। ভয়ও লাগল, আবার চঞ্চলও হলো মন। কত কথা মনে পড়ে গেল। যোগেন্দ্র মুখের কাছে নিয়ে গিয়েও ভাবছিল, কি গন্ধ, আরে নাক টিপে ধর বাঁ হাতে, হ্যাঁ ব্যাস, দে দে, ঢেলে দে মুখে, বাস। বলেই সে আবার হাহা করে হেসে উঠল। এই এই না, এমন করে হাসলে হবে না, না না। কিন্তু তবুও পালের হাসি থামল না। কিছুক্ষণ পর যোগেন্দ্রও হাসছিল পালের সঙ্গে প্রায় পাল্লা দিয়ে। কথাটা অবশ্য হাসির কথা। পাল বলছে, এবার পৌষ লক্ষ্মীর দিনে ভাসান গান করতে হবে, আগে যেমন হতো। আমাদের যে দল ছিল সেই দলের ভাসান গান। সেকালে পাল চন্দ্রচূড় সাজত, আবার পায়ে কালিমাখা ন্যাকড়া জড়িয়ে গোদা মালও সাজত। পাল এখনও সেই দুটাই সাজতে চায়। আর যোগেন্দ্রকে বলছে, আর বুঝলি জগন্দ, তুই বেহুলো সাজতিস, সেই বেহুলোই সাজবি। দূর, এই বুড়ো বয়স, ভাঙা মুখ, ফগলা দাঁত, এই চেহারায় বেহুলো। বলতে বলতে যোগেন্দ্র হাসতে আরম্ভ করে দিলে, আর সঙ্গে সঙ্গে পাল। হাসিটা ধীরে ধীরে থেমে এলো। দুজনেই চুপ করে বসে রইল। ক্লান্ত হয়েছে দুজনেই। যোগেন্দ্রের বুকে তো ফিক ব্যথার মতো ধরে গিয়েছে। সঙ্গে সঙ্গে সেই নীরবতার অবসরে তাদের মনের চোখের সম্মুখে ভেসে উঠেছে সেই পুরনো দিনের কথাগুলি। নিজেদের সেই যৌবনকালের চেহারা মনে পড়েছে। সেকালের সঙ্গীদের যারা আজ নাই, তাদের মনে পড়ছে। সুরবীরের মতো চেহারা যেসব, কত হই হই সেই সব। ভাবনা চিন্তা তখন ছিল না, আর হবে নাই বা কেন। খামারে সব গোলা ভরা ধান, গোয়াল ভরা দুধুলো গাই, কেড়ে ভর্তি দুধ, জ্বালায় জ্বালায় গুড়, পুকুর ভরা মাছ। পৌষ লক্ষ্মীতে সে কত সমারোহ। আবার গামলা ভর্তি করে সরু চাকলি, আশকে পিঠে, ক্ষীরের পিঠে, গুড়তিলের পিঠে। 20 গন্ডায় 1 পণ। সেই পণ দরুনে পিঠে খেত এক একজন। মাঘ মাসে মূলো খেতে নাই। লক্ষ্মীর রাত্রে মূলে মচ্ছি, অর্থাৎ মূলোতে মাছে অম্বল হতো।
তারপর পড়ত ভাসানের আসর। পাল চন্দ্রচূড় সাজত, রঙিন পাটের কাপড় পরে পাটের চাদরখানা পৈতের মতো বেঁধে আসরে ঢুকত। আসরে জ্বলত সরকারি 40 বাতির আলো। শিবশম্ভ, শিবশম্ভ, শঙ্কর শঙ্কর। আসরখানা গমগম করে উঠত। উঠবার কথা যে, কালো কোষ্ঠী পাথরে খোদাই করা ভৈরব মূর্তির মতো দশাশয়ী চেহারা, আর সেই বাঘের গলার মতো আওয়াজ লোকের বুকের ভিতর যেন গুরু গুরু করে উঠত। মেয়েরা বসত একদিকে, পুরুষেরা বসত 3 দিকে। সব হাঁ করে চেয়ে থাকত চন্দ্রচূড়ের মুখের দিকে। মাঝে মাঝে মেয়েদের মাথার ঘোমটা খসে যেত, পুরুষদের হুঁকার টান বন্ধ হতো, ধীরে ধীরে তাজা কলকে নিভে আসত। যোগেন্দ্রের ছিল ছিপছিপে মিষ্টি চেহারা, তবে চোখ দুটি ছিল ডাগর। সে সাজত বেহুলা। গোঁপদাড়ি কোনো কালেই যোগেন্দ্রের বেশি নয়, তাও কামিয়ে পরচুলো পরে স্ত্রীর বিয়ের বিনুনি রঙের পাটের শাড়িখানা পরে আসরে নামত। সঙ্গে সখী থাকত। মেয়েরা পরস্পরে গা টিপে মুচকে হাসত। আর পুরুষদের চোখের পলক পড়ত না। লক্ষিন্দরের দেহ নিয়ে কলার মান্দাসে সে নদীর জলে ভাসত। বেহুলা বলতো শাশুড়িকে, বাসরে আমার রান্নাঘরে ভাত আছে, সে ভাত আমার মাটিতে পুঁতে রেখো। আর কাককে ডেকে বলতো, কাক তুমি আমার বাপের বাড়ি গিয়ে মাকে বলো বেহুলা জলে ভেসে যাচ্ছে। আর গান ধরত, জলে ভেসে যায় রে সোনার কমলা। গোটা আসর হাপুস নয়নে কাঁদত। এমন সময় ঠোঁটের কোণে চুন মেখে, গালে কপালে চুনের দাগ এঁকে, পায়ে ন্যাকড়া জড়িয়ে, মাথায় পাগড়ি বেঁধে ভুঁড়ি দুলিয়ে খুঁড়িয়ে নেচে আসরে ঢুকত গোদাম আলো। পোশাক পাল্টে পালই সাজত গোদাম আলো। দেখে কার সাধ্য যে বলে, এই লোকই সেই পাথরের মতো মানুষ চাঁদ সদাকর। পালের ভুঁড়ি নাচানোর কায়দাটি ছিল অদ্ভুত। সত্যিই যেন নাচত ভুঁড়িটি। আর দেখে আসর শুদ্ধ লোক হেসে গড়িয়ে পড়ত। মেয়েরা বাঁকা দৃষ্টি হেনে মুচকি হেসে বলতো, মরণ। পৌষ মাস চলে যেত। মাঘ মাসের অন্তত 15টা দিন ছেলে মেয়েরা তাকে দেখলেই বলতো, ওরে গোদামালো আসছে, গোদামালো। আর তরুণীর দল পিছন ফিরে দাঁড়িয়ে ফিক ফিক করে হাসত। সেদিন আর এদিন, আজকের দিনকালগুলা যেন ভাসান গান ভাঙার পর শেষ রাত্রের আসর। 40 বাতির চিমনিটা কালো হয়ে যেত কালি পড়ে। পৌষের শেষ রাত্রিতে হিম ঝরত চারিদিকে। চটতলাইগুলা ধুলায় ধুলাকীর্ণ হয়ে বিশৃঙ্খলভাবে পড়ে থাকত। শুধু আসর আগলে তারা কয়েকজন প্রায় কুণ্ডুলি পাকিয়ে বেঁকে চুলে শুয়ে থাকত। 2-4টে কুকুরও এসে গা ঘেঁষে শুত। খাঁ খাঁ করত চারিদিক। ঠিক তাই, তারাই কজন ভাঙা আসর আগলে বেঁকে চুরে কোনো মতে পড়ে আছে, চারিদিক খাঁ খাঁ করছে। যোগেন্দ্র একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, চলো বাড়ি চলো। চলো। পালও উঠল। বাগান থেকে বেরিয়ে এসে কিন্তু দুজনেই থমকে দাঁড়িয়ে গেল। চাঁদের আলোয় আর কুয়াশায় যেন একখানা বকের পাখার মতো ধপধপে মলমলের চাদর দিয়ে ঘুমন্ত মা বসুমতীকে কে ঢেকে দিয়েছে। মদ অতি সামান্যই তারা খেয়েছে, তবু অনভ্যস্ত মস্তিষ্কে তাই চমচম করছে। পাল বললে, চলো না জগন্দ, একটু মাঠের ধার দিয়ে ঘুরে আসি। দুজনে এসে মাঠের ধারে দাঁড়ালো। দুধ বরণ জ্যোৎস্নার মধ্যে সোনার বরণ মেয়ে গা এলিয়ে ঘুমোচ্ছে।
দু চোখ ভরে দেখেও যেন আশ মেটে না। জগন্দ, আহা পাল, দেখো যেন সাক্ষাৎ লক্ষ্মী শুয়ে আছেন। তাই তো বলছি জগন্দ, এইবার দিন ফিরল, তুমি দেখো। যোগেন্দ্র কথাটার ঠিক মানে কি তা বুঝতে পারলে না। পালের মুখের দিকে সে তাকিয়ে রইল। পাল বললে, এটা 50 সাল গেল, 50 বছর দুঃখের কাল গিয়েছে জগন্দ, আর আসছে 50 বছর, তুমি দেখো সুখের কাল হবে, সেই আমি বললাম। আর এই 30 টাকা মন চাল, আর এই যে মড়ক, এই গেল দুর্ভোগের শেষ। হ্যাঁ, এইবার দেখো তুমি মাঠের দিকে তাকিয়ে মা লক্ষ্মী আবার এলেন। যোগেন্দ্র অবাক হয়ে চেয়ে রইল। পাল আবার বললে, দেখো তুমি, আবার আগেকার মতো কাল আসবে। হ্যাঁ, বছর বছর জল হবে, মাঠ ভরে ধান হবে, আবার সব তেমনই হবে জগন্দ। একটু বসো না, বসো। দুজনে বসল সেই শিশিরে ভেজা মাঠের আলের ঘাসের উপর। পাল বললে, সাধে বলেছিলাম জগন্দ, লক্ষ্মী যেতে এবার ভাসানের গান করব। এবার যে মা লক্ষ্মী পায়ে হেঁটে এসেছেন গো, অনেক দিন পরে। এবার সত্যি পৌষ লক্ষ্মী হবে। তা বটে। আর একটুকুন নেবে নাকি? হ্যাঁ। পাল আবার বোতলটা বের করলে। গেলাসটা মুখে লাগানোই আছে। দাও। কিন্তু, আবার কিন্তু কি? হ্যাঁ, না, বলছিলাম মা লক্ষ্মী আবার এ কন্দ তো সইতে পারেন না। হাজার হলেও নারায়ণের লক্ষ্মী, বষ্টুমের ঘরের বউ। তা বটে। তা বুঝে দেখো তুমি। তা ধান কাটা হয়ে যাক, তারপর আর ছোঁব না, বুঝলে। দেখছো তো ধান, এর জোর তো বুঝতে পারছো, নইলে তুলব কি করে? হ্যাঁ, লাও লাও। নিজে খেয়ে পাল গেলাসটা বাড়িয়ে দিলে যোগেন্দ্রের দিকে। যোগেন্দ্র ভাবল তা বটে। হাত বাড়িয়ে গেলাসটি নিলে। জোর অনুভব করছে সে। পাল মিছে বলে নাই। ভোরে একটু খেয়ে মাঠে বের হলে সেও পালের মতো ধান কাটতে পারবে। গোটা মাঠখানা ধানে থই থই করছে। এ ধান নইলে তুলবে কি করে? আর একটি মনের কথা বলি তোমাকে। এ গেলাসটা খেয়ে যোগেন্দ্রের গায়ের জোর একটু বেড়েছে বলে মনে হলো। সে গেলাসটা সশব্দে বেশ সবল জোয়ারের মতো ঝেড়ে নিয়ে মদের স্বাদ ভরা থুতু মাটিতে ফেলে বললে, কি ওই চেকা? যোগেন্দ্র তার মুখের দিকে তাকালে। হ্যাঁ, ওই চেকা। ওই চেকার ধান কেটে ঘরে তোলা লাগে, আমাকে কেটে ঘরে তুলতে হবে।
আমাকে কিনা বাড়ি ঢুকে যায় হে। ওফ। তা বটে। দাঁড়াও না, সবারই সুসময় আছে ভাই, সুসময় আছে। এই 50 সাল থেকে ওর ভিড়কুটি, টাকার কলম, ধানের কলম এইবার ভাঙবে। মা এসেছেন, তুমি দেখো যোগেন্দ্র, এইবার দেখো। দেনাদনির শোধ আমি করব। হ্যাঁ, খাজনা দেনা 1 পয়সা বাকি রাখবো না। আর যা থাকবে থাকবে তোমার অনেক। ধরো বিঘে ভুঁই 4-20 তো ফলবেই, কি বলো হে? তা খুব। তাহলেই আমি হিসেব করেছি, তা সব দিয়ে থুয়ে 35 তো থাকবে। তা 3 ভাগ করব, বুঝলে? 3টি কোলা, একটি সরস্বতীর, একটি লক্ষ্মীর, আর একটি আমার। সেই আমার বরাবর চলবে। এখনো তো বছর 20 আমি বাঁচব, খুব বাঁচব। 2 কোলা নির্দিষ্ট রেখে দেবো আমার কম্মের জন্যে। আর বাকি যা থাকবে ওরা যা খুশি তাই করবে, কি বলো? যোগেন্দ্র বললে, তা তো ভালো যুক্তি। আমাকেও এমনই বন্দোবস্ত করতে হবে। করতে হবে নয়, করে ফেলাও। আর শোনো, কাল ভোরে যখন মাঠে যাবে না, আমাকে ডেকো, আর বোতলটা নিয়ে এসো। 1 ঢোক না খেয়ে তো যেতে পারবো না মাঠে। আরে আনবো। তারপর হঠাৎ যেন তার কথাটা মনে পড়ল। বললে, ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি ভাই। কি কথা? বলছি যে এর ওপর দুধ ভালো নয়। দুধ যদি খাও তো বিকেলে খেও। এরপর ভালো হলো মাংস। হ্যাঁ ভাই, কিন্তু সে তো উপায় নাই। মাছটা বেশি খেও। কি বললে? মাছ? মাছ পাবো কোথা? জাল টাল সব গিয়েছে হে। হ্যাঁ, নইলে বাবুদের সায়র পুকুরে সেকালের ফিস্টির রাত্রের মতো জাল ফেলে ধরা কিছু বিচিত্র ছিল না মুকুন্দের পক্ষে। শরীরে তার যথেষ্ট জোর আছে। ওই চেকার চেয়ে জোরে ঘুরিয়ে জাল সে ফেলতে পারে, এ কথা সে বাজি রেখে বলতে পারে। বাবুদের পুকুর কেন, জাল থাকলে আজ চেকার পুকুরেই ফেলতো জাল। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। যোগেন্দ্র বললে, ভোরে ডেকো যেন। 4র্থ অধ্যায়। মাঠ থই থই করা ধান মুকুন্দ কেটে চলে জোয়ানের মতো। হা হা করে হাসছে। যোগেন্দ্রও কাটছে। সেও যেন তাগত অনেকটা ফিরে পেয়েছে। অন্য সকলেও কাটছে। মুকুন্দ যোগেন্দ্রের মৃত সঞ্জীবনীর নেশার জোর তাদের নাই, কিন্তু ধানের নেশা তাদের পেয়েছে। মাঠে মাঠে থাকবন্দি ধান ছোট ছোট ঘরের মতো আকারে সাজিয়ে রাখা হয়েছে, যেন মেলা বসে গেছে বলে মনে হচ্ছে দূর থেকে। গাড়িতে গাড়িতে সেই ধান ক্রমে ক্রমে ঘরে নিয়ে চলেছে সব। মুকুন্দের কেলে সত্যই সাবাস জোয়ান। মুকুন্দ এবার তার ওই নাম দিয়েছে। সামনে টেনে চলেছে জোয়ান বলদটার ডাইনে থেকে। মুকুন্দ গাড়িতে ধান বোঝাই করছিল। 2খানা জমির ওপারের খানার উপর দিয়েই পড়েছে জমির বরাবর গাড়ির রাস্তা।
একখানা গাড়ি চলেছে, হৈ হৈ করে তাড়িয়ে নিয়ে যাচ্ছে গাড়ি। কোঠা ঘরের মতো ধান বোঝাই করেছে গাড়িতে, ধুলো উঠছে, চেকার গাড়ি চলেছে। নইলে এমন গরু আর কার হবে? হ্যাঁ, চেকাই বটে। ওই যে গাড়িতে বোঝাই ধানের মাথায় বসে আছে, চালের মটকায় হনুমানের মতো। ওই কর্তা! মুকুন্দ দাঁতে দাঁত টিপে ধরে তার দিকে শুধু চাইলে। চেকা হি হি করে হেসে বললে, হবে নাকি কর্তা? হ্যাঁ? বাড়ি ঠুকেছে চেকা। পাল একটা মাটির ঢেলা নিয়ে ছুঁড়লে, অবশ্য অন্যদিকে ছুঁড়লে, ছুঁড়ে বলে উঠল, ওহ বে। অর্থাৎ সে হনুমান তাড়াচ্ছে। সঙ্গে সঙ্গে হা হা করে হেসে উঠল, সেই হাসি। তারপর সে দুই হাতের মুঠোতে ধরে টেনে তুলতে লাগলো ধানের আঁটি। এবারকার ধানে তার 2.5 মুঠোয় বাঁধা আঁটি। 2.5 হাত 3 হাত লম্বা খড়। ধান তুলছিল আর হাসছিল। পাল হাতের আঁটিগুলা ফেলে দিয়ে স্থির হয়ে দাঁড়ালো। হাঁপ ধরে গেছে হেসে। শালা শালা চেকা, শালা আবার লক্ষ্মীতে অন্নপূর্ণা পূজা করবে এবার। হিংসুটে বদমাস, রক্তের তেজ, জোয়াদির দেমাক আর টাকার গরমে শালা যেন ধরাকে সরার মতো দেখছে। এবার লক্ষ্মী পুজোয় বারোয়ারি থেকে ভাসান গান হবে ঠিক হয়েছে। ও অমনি অন্নপূর্ণা পূজার ধুয়ো তুলেছে, সে তুলুক। 10 লাঠি 1 বোঝা। 10 জনের চাঁদায় হবে বারোয়ারি, আর ওর একার লক্ষ্মী পুজো। 10ও এবার লক্ষ্মী ছাড়া নয়, লক্ষ্মী এবার দুনো হয়েছে। মাঠ ভরা ধানে খামার গোলা 6 লাভ হয়ে যাবে। 10 টাকা ধানের মন। 50-এর পর থেকে মা দুনো হয়েই আসবেন বছর বছর। এসো পৌষ, বসো পৌষ, জন্ম জন্ম থাকো, গেরস্ত ভরিয়ে থেকো, দুধে ভাতে রাখো। এইবার সেই দুধে ভাতে রাখার পৌষ এসেছে। 50 বছর দুঃখের পর 50 বছর সুখ। এতদিন পৌষ এসে বাউরির বাঁধন মানে নাই। মাঘ মাস যেতে না যেতে গোলা খালি হয়েছে। খাজনায় মহাজনের পাওনায় সব কর্পূরের মতো যেন উবে গিয়েছে। আসছে বছরের খোরাকির জন্য আবার মহাজন ঠিক করতে হবে। আর এ গাঁয়ের মহাজন ওই চেকা। ওই চেকারি দৌড়ে যেতে হয়েছে মানুষকে। এবার যা নমুনা, তাতে ওর দৌড়ে আর যেতে হবে না। বছর বছর যদি এমনই পৌষ আসে, মাঠ থই থই করা ধান, খামার ভর্তি গোলা ভর্তি ঘর ভর্তি করা পৌষ, তবে সে পৌষ আর যাবে না। সে জন্ম জন্মই থাকবে, আর গেরস্থকে দুধে ভাতেই রাখবে। ছেলে পুলে খোরা পাথর ভরে ভাত খাবে। আবার হবে এই জোয়ান। মল্লানিরাও হবে আবার তলমলে মেয়ে। তাদের এক ফুঁয়ে শাঁখ বেজে উঠবে শিঙের মতো। এক দুপুর ঢেঁকিতে পাড় দিয়ে কুটে তুলবে 20 দরুনের ধান। গোটা বাড়িটা নিত্য নিকিয়ে তুলবে গোবর আর রাঙা মাটির গোলায়। ঘরে খামারের চতুর্সীমায় কোথাও থাকবে না এতটুকু ঝুল, কি পাতা, কি কুটু, কি ময়লা। পৌষ সংক্রান্তির ভোররাত্রে তারা যখন প্রদীপ জেলে ধূপ দিয়ে রং করা চাল গুঁড়ার আলপনা এঁকে শুদ্ধ কাপড়ে শুদ্ধ মনে পৌষকে বলবে, পৌষ পৌষ পৌষ, বড় ঘরের মেঝে উঠে বসো। পৌষ তখন কি আর যেতে পারবে? 50 সাল, 100 শূন্যের অর্ধেক হলো 50, আর এটা হলো সর্বনাশের বছর।
হয়েছেও সর্বনাশ। কাল যুদ্ধে নাকি লাখে লাখে মানুষ মরছে। 30 টাকা মন চাল, 10-15 টাকা জোড়া কাপড়, নুন নাই, চিনি নাই, ওষুধ নাই, দেশ ভাসানো বান, রোগ মড়ক, সর্বনাশের আর বাকি কি। কিন্তু অতি মন্দের পরেই নাকি ভালো আসে। শুকনো গাছে ফুল ফোটার মতো এবার সেই ভালোর নমুনা দেখা দিয়েছে মাঠ ভরা ধানে। পালের অকাট্য ধারণা তাই। ভালো বছর এইবার থেকে আরম্ভ হলো নিশ্চয়। এই চৈত্র নাগাদ যুদ্ধ মিটে যাবে, রোগ এই বসন্তের বাতাস বইলেই দূর হবে। সুবাতাসের মুখে রোগ কতক্ষণ। সুসময় এলো, দুঃখ অভাব সব পালায়, আলো ফুটলে দুঃস্বপ্নের মতো। পাল আবার তুলতে আরম্ভ করলে ধানের আঁটি। হাঁপটা এইবার গিয়েছে। ধান পান তুলে সে একবার যাবে পারুলের কবরেজের কাছে, চিকিৎসা করাবে। শরীরটাকে তাজা করতে হবে। বয়স অবশ্য হয়েছে, তবে 60 বছর কি এমন বয়স। তার বাবার জ্যাঠা 60 বছর বয়সে ফের বিয়ে করেছিল। সেই স্ত্রীর 3 কন্যে হয়। আর শুধু তাই নয়, সে স্ত্রী যখন মরে তখনও বুড়া বেঁচে ছিল। তারপরও সে মাঠে যেত। তাকে বাঁচতে হবে, সমর্থও থাকতে হবে। সরস্বতীর ছেলেটাকে মানুষ না করে সে তো মরতে পারবে না। তাহলে ওই চেকাই সর্বনাশ করে দেবে। সরস্বতীর ওপর নজর যে সে না দিতে পারে এমনও নয়। হুস হুস করে সে ধান তুলতে লাগলো। আবার হই হই উঠছে। কার গাড়ি আসছে? কিন্তু গাড়ি কই, কোথায়? তবে কি হলো? কার কি হলো? কান খাড়া করে পাল শুনলে কোন দিক থেকে আসছে হই হই শব্দটা? গ্রামের দিক থেকে মনে হচ্ছে। কিন্তু কার কি হলো? বুকটা তার ধড়াস করে উঠল। তবে কি সরস্বতীর ছেলেটা? পাল দ্রুত পদে চলতে আরম্ভ করলে। কে কে হে? ও হে! একটা লোক গায়ের ভেতর থেকে বেরিয়ে জোর হাঁটনে চলেছে কোথায়। হে যে, কে হে? আমি শশী। ও আচ্ছা, গায়ে গোল কিসের গো? আমাদের রমন কাকা। কেন, কি হলো? রমন কাকা মরে গেল। ধানের পালি বাঁধতে বাঁধতে বুকে কি হলো বলে ব্যাস আমি চললাম কাকার জামাইকে ডাকতে। হ্যাঁ, রমন পাল মরে গেল। মুকুন্দদের দলের লোক সে, এক বয়সী। ভালো লোক, বন্ধু লোক। ভাসানের দলে নারদমুনি সাজত। দিন রাত্রি হরি হরি করেই সারা হতো রমেন। পালের চোখে জল এলো রমেনকে মনে করে। কিন্তু এইটুকু জোরে হেঁটেই আবার হাঁপ ধরেছে। একটু মৃত সঞ্জীবনী হলে হতো, ভালো ওষুধ। বারবার মুকুন্দ রমনকে বলেছিল, রমন, ওষুধটা ভালো, ভালো ওষুধ, খাও, নইলে পারবে না। কিন্তু রমেন বলেছিল, ছি, না, নারায়ণ নারায়ণ, আরে আমার গোবিন্দ আছে। মূর্খ, আরে মূর্খ, গোবিন্দ তোর ওষুধ খেতে বারণ করেন না। আর যদি করেন তবে যাও, ধর্ম নিয়ে স্বর্গে যাও। পাল ফিরল মাঠের দিকে। ধান পড়ে আছে, গরু বাঁধা আছে। আজ এ ক্ষেতের ধানটা তুলতেই হবে। শুধু তোলা নয়, আজ কতকটা ধান পিটে আবার
কিছু ধানও বিক্রি করতে হবে। পৌষের আজ হলো 24, জমিদারের লাটবন্দি যাবে 28। তার আগে খাজনা কিছুটা দিতেই হবে। সেটা না দেওয়াটা দারুণ অন্যায়, চিরকাল দিয়ে এসেছে। তাছাড়া লক্ষ্মীর আয়োজন আছে। সরস্বতীর কাপড় ছিঁড়েছে, লক্ষ্মীরও কাপড় চাই, নিজেরও চাই, আবার সরস্বতীর ছেলের একটা দোলাই চাই। পূজা থেকে কাপড় হয় নাই। সে আবার মাঠে এসে ধান বোঝাই করতে লাগলো। হুস হুস করে বোঝাই করে চলল ধান। বাপ রে বাপ, ধান যেন আর শেষই হয় না। এ গাড়িতে আর ধরবে না। বোধহয় এই বেশি হয়ে গেল। বোঝাই ধানের উপরে বাঁশটা দিয়ে সনের রশি টেনে কষে বাঁধতে বাঁধতে একবার ভাবলে পাল, বেশি হয়েছে কিছু। তা হোক। পরক্ষণেই সে হাসলে। বেশি হায় রে কলিকাল, সে আমল হলে হায় 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 হায়, সে কাল কি আর আছে? সে আমলে পালের একটা বলদ একবার হঠাৎ মরে গিয়েছিল, এমনই ভর্তি ধান তোলার সময়। গরুর জন্য ধান তোলা বন্ধ ছিল না পালের। একদিকে গরু জুড়ে, আর একদিকে নিজে 2 হাতের খাঁজে জোয়াল ধরে বুক দিয়ে টেনে তুলেছিল ধান। আর আজ এ ধান কটা না হলে তো চলবে না, বরং আরও 4টি হলে ভালো হতো। খাজনা, লক্ষ্মীর উচ্চুক, কাপড়। বাঁশটা কষে পাল নিজে গাড়ির মুখটা একবার তুলে দেখলে। বেশি হয়েছে। খিরে কেলে, পারবি না বেটা? হ্যাঁ। কেলে নিজের নামটা বেশ বুঝতে পারে। পালের দিকে চেয়ে সে ফোঁস করে উঠল। পাল হেসে উঠল, বললে, হ্যাঁ হ্যাঁ, পারবি পারবি। তোর জন্যে তো আর ভাবি না রে, ভাবনা শুধু ওই মরকর জোয়ানটার জন্যে। বেটা আমার জোয়ান, পারে কেবল শিং নাড়তে। নে চল দেখি, আজ তোমারই একদিন কি আমারই একদিন। আপন মনেই পাল গরু দুটোর সঙ্গে বকতে বকতে গাড়ি জুতলে। ধানের গাদায় লুকোনো ছিল সেই সঞ্জীবনী বোতলটা। এক ঢোক খেয়ে শরীরটাকে চাড়া দিয়ে নিজের শক্তিটা অনুভব করে নিয়ে বললে, চল চল বেটা, চল চল। হ্যাঁ হ্যাঁ চল। গাড়ির জোয়ালটা গরু দুটার কাঁধে চেপে বসেছে। কেলের পিঠ ধনুকের মতো বেঁকেছে, পিছনের পা দুটোর ঠেলা দিয়ে তীরের মতো সোজা করতে চাইছে সে। ঘাড়টা টানের চোটে লম্বা হয়ে উঠেছে, নড়েছে। সাবাস বেটা, সাবাস। আচ্ছা, জোয়ানটাও টানছে। বলিহারি বলিহারি রে বেটা, বাপ রে ধন রে, মানিক রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাড়ি চলেছে। গাড়ির উপর কোঠাঘরের মতো বোঝাই করা ধান দুলছে। মা লক্ষ্মী হেলে দুলে চলেছেন তার ঘরে। হঠাৎ গাড়িটা থেমে গেল। একটা ঘ্যাঁচ করে শব্দ হলো। একটা আলের কাটে চাকা আটকে গেল। বাঁদিকে জোয়ান গরুটাকে তাড়া দিয়ে পাল বললে, শালা, ভাত খাবার জম তুমি, আর কাজের বেলায়। বলেই সে এক পাঁচন লাঠির বাড়ি মারলে। গরুটা টানলে, চাকাটা নড়ল, কিন্তু ওদিকের চাকাটা নড়ল না। কেলে টানলে, মুখ দিয়ে ফেনা ভাঙছে তার, কিন্তু চাকা নড়ছে না। আরে কেলে, লে বেটা লে, হ্যাঁ হ্যাঁ কেলে দে। চাকা আর নড়ছে না। কেলে পারছে না টেনে তুলতে। পাল খেয়ে নিলে আর এক ঢোক, শরীরটাকে আর একবার চাড়া দিলে। তারপর চাকার কাঠ দুটো হাতে ধরে
বুক দিয়ে ঠেলতে আরম্ভ করলে দাঁতে দাঁত কষে টিপে। পাকা শাল খুঁটির মতো পালের সর্বাঙ্গ শক্ত হয়ে উঠল। উঠছে, হ্যাঁ হ্যাঁ উঠছে, বহুত আচ্ছা। গাড়িখানা উঠে গেছে, আবার চলছে। পালের বুকে হাতে মুখেও লেগেছে চাকার ধুলো। শরীরটা যেন সেকালের শরীরের মতো ফুলে উঠেছে। হ্যাঁ ঠিক, হ্যাঁ সে জোয়ানি আছে, শুধু হাঁপ ধরেছে খানিকটা মাত্র। বুকের ভিতরটা ধড়ধড় করছে একটু বেশি, হ্যাঁ একটু বেশি। পাল একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। গাড়ির উপরে ধানের বোঝাই ঠিক আছে, হেলছে দুলছে। ওহ ওহ, কি হলো? বুকটা নিয়ে সোজা হওয়া যাচ্ছে না। কি হলো? নাক দিয়ে গরম কি গড়াচ্ছে। বুকের ভেতরটা, এক হাত বুকে দিয়ে আর এক হাতে পাল নাকটা মুছলে। এতে রক্ত, থর থর করে কেঁপে উঠল পাল। বুকের ভিতরটায় যেন কেমন করছে, চারিদিক কেমন হয়ে আসছে। চাঁদনি রাতে বকের পালকের মতো রঙে মলমলে ঢাকা মা পশুমতী। তার একই হলো। সরস্বতী, তার ছেলে লক্ষ্মী, মাঠ ভরা ধান এ ফেলে সে দুহাতে আঁকড়ে ধরলে তার গাড়িতে বোঝাই ধানের আঁটির ডগা। আঁটির ডগায় ফলন্ত ধান। জোরে সজোরে চেপে ধরলে, নইলে সে পড়ে যাবে। গাড়ি চলছিল। পালের দুই হাতের মুঠোর মধ্যে ছিঁড়ে এলো মুঠা ভর্তি ধান। গাড়ি চলে গেল। পাল মাটিতে পড়ে গেল মহাপ্রস্থানের পথে ভীমের মতো। বার কতক পা দুটো ছুঁড়লে, নাকটা মুখটা ঘষলে ক্ষেতের ধুলার উপর। এক মুখ ধুলা কামড়ে ধরলে বাঁচবার ব্যগ্রতায় রক্তে মাটিতে মিশে একাকার হয়ে গেল। ধান ভরা মুঠা বাঁধা হাত দুখানা প্রসারিত করে দিয়ে সমস্ত আক্ষেপ তার স্তব্ধ হয়ে গেল পর মুহূর্তে। সংক্রান্তির শেষ রাত্রে পালের বাড়িতে পৌষ আগলাতে উঠে সরস্বতী লক্ষ্মী শুধু কাঁদলে। কাঁদতে কাঁদতেই কোনো রকমে পৌষ পুজোর ছড়া পড়লে। শাঁখটা বাজাতে গিয়ে বাজাতেই পারলে না। যোগেন্দ্র উঠে বসে ঘরে চুপ করেছিল। ওদিকে রমন মরেছে, মুকুন্দ মরেছে। এইবার সে দড়াম করে খোলা জানালাটা বন্ধ করে দিলে। আজ তাহলে এই পর্যন্ত। এতক্ষণ আপনারা শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পৌষ লক্ষ্মী গল্পের শেষ অংশ। গল্প পাঠে ছিলাম আমি পবিত্র। আবার দেখা হবে ঠিক এমনি ভালো গল্পের সাথে আগামী অডিওতে। গল্প পাঠ ভালো লাগলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।